দিয়ে আমাকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু চলে যাচ্ছে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ইতিহাসের বিশেষজ্ঞ যারা বাংলাদেশে, তাদেরই অনেকে এখানে উপস্থিত এবং ইতিহাসের চর্চার পদ্ধতি তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিষয় নিয়ে আলোচনা করেন। আজকে এটা আমাদের সবার মনকে আকর্ষণ করেছে। নতুন প্রযুক্তি মানুষের সাধারণ মানুষের জীবনধারায় মানুষের জীবনযাত্রা সামাজিক সম্পর্ক বিরাটভাবে প্রভাবিত হয়েছে। এখানে নতুন চিন্তাভাবনা নিয়ে নতুনভাবে আমাদের যে জীবনযাত্রা প্রণালী, আমাদের ক্ষমতা, সুযোগ, সরকার ব্যবস্থা, এই সব দিক দিয়ে মানুষের চিন্তাভাবনা দরকার। এই তাগিদটা আছে, অত্যন্ত সুন্দরভাবে সেই বিষয়টা তার এই প্রবন্ধে উল্লেখ করেছেন। বক্তব্য এবং এরকম করে এখনো বাংলাদেশে লেখেন এই বিষয়ে। একটা ব্যাপার হলো, আর তারপরে তিনি লিখেছেন ইতিহাস কি, ইতিহাস কেন, এই বিষয়ে কিছু কথা। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি দেখেছি যে ইতিহাস বিভাগের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কি এই সম্পর্কে কিছু ধারণা রাখেন, কিন্তু মানুষ ক্রমাগত অগ্রসর হচ্ছে, নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন করছে এবং মানুষের ইতিহাস কোনো এক জায়গায় আটকে থাকে না। এই যে সমাজ, রাষ্ট্র, মানুষের জীবনযাত্রা, মানুষের আশা আকাঙ্ক্ষা ইত্যাদি পরিবর্তিত হচ্ছে, এর সঙ্গে সঙ্গে মানুষের ইতিহাসেরও পরিবর্তন দরকার, বোঝা দরকার। এবং ইতিহাস সম্পর্কে ধারণাও এক জায়গায় স্থির থাকে না, বদলায়। তো এই বিষয়টা আমাদের অনেকেরই চর্চা করা দরকার, লেখা দরকার, পড়া দরকার। ইতিহাসকে আমরা যথেষ্ট গুরুত্ব দিতে চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসময়ে প্রথম ডক্টর মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। পরে প্রফেসর হয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলেন। আবার কয়েক বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়ে আসেন। তার ভাই ছিলেন তখন ভারতের রাষ্ট্রপতি। তো তিনি একটা কথা বলতেন আমাদের ভাইস চ্যান্সেলর, যে কোনো বিষয়ের জ্ঞানই সেই বিষয়ের ইতিহাসের জ্ঞান ছাড়া পর্যাপ্ত হয় না এবং কর্ম উপযোগী হয় না। কথাটা তিনি বলা যায় যে একটা প্যারাগ্রাফ লিখিত হতো, এইভাবে ৫-৭টা বাক্যে চমৎকার ভাবে বলছেন। আমি মনে করি সেই কথাটা খুব সত্য। যারা সমাজ, রাষ্ট্র, মানুষের জীবন ব্যবস্থা পরিবর্তন করার উদ্দেশ্যে রাজনীতি করেন কিংবা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন, তাদের গভীরভাবে উপলব্ধি করা দরকার যে যে কাজ, যে চিন্তা আমাদের এর পেছনে অনেক কিছু আছে যেটা ইতিহাসের অন্তর্গত, সেটা জানা দরকার। ভবিষ্যতের সম্ভাবনা বোঝা দরকার। তারপরে কাজে অগ্রসর হলে মানুষের সাফল্যের সম্ভাবনা থাকে। আরেকটা কথা হলো যে ইতিহাস বলতে কি বোঝায়, বেশ কয়েকজন তাত্ত্বিক দার্শনিক তাদের কথা তিনি বলেছেন, নিজের মতো করে তাদের বক্তব্যটা উপস্থাপন করেছেন। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টেলিন, মাও সেতুং এরা কিন্তু ভীষণভাবে ইতিহাসকে গুরুত্ব দিয়েছেন। মার্ক্সবাদ যেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লিখেছে, চিন্তা করেছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে, তার একটা হলো এই ইতিহাস, অতীতের জ্ঞান। আর এই কথাটাও মার্কস, এঙ্গেলস থেকে মাও সেতুং পর্যন্ত এরা বলেছেন যে অগ্রগতি ঘটে বিরোধের মধ্য দিয়ে। মানুষের ইতিহাসে বিরোধের মধ্য দিয়ে কখনো শান্তিপূর্ণ উপায়ে বড় রকমের কোনো পরিবর্তন হয় না। গতানুগতি অবলম্বন করে চলা এটি মানুষের একটা বৈশিষ্ট্য, কিন্তু কখনো কখনো এই গতানুগতির মধ্যে একটা
কি বলে সবকিছু যেন স্তব্ধ হয়ে বন্ধ হয়ে আসে, এরকম হয়। অথবা কখনো কখনো যারা শাসক তারা সাধারণ মানুষকে খুব বেশি শোষণ করেন, নির্যাতন করেন। তো এই পরিপ্রেক্ষিতে ইতিহাস সম্পর্কে ধারণা এটা স্থির করা দরকার। আর মার্ক্সবাদের মতে, যাদের নাম আমি উল্লেখ করলাম, ইতিহাস হলো পরিবর্তনের রহস্য সন্ধানের বিদ্যা। যে বিদ্যা মানে মানুষকে পরিবর্তিত হচ্ছে, পৃথিবীর অনেক কিছু পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করা এবং পরিবর্তনের উপরে মানুষ কিছু না কিছু প্রভাব বিস্তার করতে পারে, কল্যাণের লক্ষ্য সামনে নিয়ে এই পরিবর্তনটাকে বোঝা এবং যে সব বিরোধের মধ্য দিয়ে অগ্রগতি সাধিত হয় সেই অগ্রগতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এটাই ইতিহাস। আমি সংক্ষেপে কথাগুলো উল্লেখ করলাম যে মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও জেদুং এদের সমস্ত লেখায় ইতিহাসের প্রতি অপরিসীম গুরুত্ব। তাদের যেসব লেখা ইত্যাদি এগুলো পড়তে গেলেই দেখা যায়। তারা যে কথাটা বলছেন যে ইতিহাস বিরোধের মধ্য দিয়ে অগ্রসর হয়, মানুষের ইতিহাস। এর মধ্যে মানুষ নিজেদের বুদ্ধি, বিবেচনা, কর্মশক্তি, শ্রমশক্তি প্রয়োগ করে ইতিহাসের গতি কিছুটা নির্ধারণ করতে পারে। অনেকটা যে পারে তা না, কিন্তু বাস্তব সীমাবদ্ধতার মধ্যে কিছুটা হলেও এই মানে পরিবর্তনে মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ইতিহাসের গতি নির্ধারণ করতে পারে। এই গতি নির্ধারণের যে শক্তি মানুষের, এইটাতে সর্বোচ্চ গুরুত্ব এরা দিয়েছেন মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও জেদুং। এবং তারা যেসব কথা বলেছেন, লিখেছেন, এগুলো তো ভীষণভাবে নিন্দিত হয়েছে। মানুষকে তো একরকম মানবতার শত্রু বলেও উল্লেখ করা হয়েছে। কিছু লেখা পড়লে, লেখা পড়লে এটা বোঝা যায়। তার মধ্য দিয়ে তারা অগ্রসর হয়েছেন। ব্যক্তিগত জীবনে তারা প্রত্যেকেই বিরাট ভাবে স্যাক্রিফাইস করেছে সুখ, শান্তি, নিরাপত্তা। তো আমি এই কথাটা বলতে চাই যে অবশ্যই পরিবর্তনের রহস্য উদ্ঘাটনের বিদ্যা ইতিহাস, এবং এই ইতিহাস মানুষের ইতিহাস আছে, যাতে মানুষ কিছু পরিমাণে হলেও নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে পারছে। কিন্তু অন্য সমস্ত বিষয়ে তো ইতিহাস আছে। যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, পদার্থবিজ্ঞানের যারা পড়েন তাদেরকে পদার্থবিজ্ঞানের ইতিহাস বলে একটা ব্যাপার করা, যে পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞানের আরম্ভ কখন, কারা পদার্থবিজ্ঞানী এবং কোন অবস্থায় কোন জিনিস তারা আবিষ্কার করেছেন, উদ্ভাবন করেছেন, কল্পনা করেছেন, সম্ভাবনা যাচাই করে ভবিষ্যতের দিকে যেতে চেয়েছেন। এইভাবে এই হিস্ট্রি অফ ফিজিক্স, পদার্থবিজ্ঞানের ইতিহাস, রসায়নের ইতিহাস, এইগুলো পড়ে। এই যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি ভারতের বিজ্ঞান চর্চা ইত্যাদি বিষয়ে অটোবায়োগ্রাফিক্যাল বই লিখেছিলেন। তাতে তার ছিল যে কেমিস্ট্রির ইতিহাস খুঁজতে গেলে ভারতবর্ষের কিছু বিষয় অবশ্যই গোটা মানব সমাজে জানা দরকার। সেই বলে আত্মজীবনীমূলক বইতে তিনি একরকম রসায়ন বিজ্ঞানের ইতিহাস রচনা করেছেন, ভারতবর্ষের রসায়নটা। তো একটা গরু, একটা মহিষ, তারও ইতিহাস আছে, কিন্তু 1000 বছরের মধ্যে একটা গরু, মহিষ, ছাগল, ভেড়া, এদের তো জীবনাচরণ, খাওয়া চাপা, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। কিন্তু মানুষের পরিবর্তন হয়, মানুষের মধ্যে সেই শক্তি নিহিত রয়েছে যে পরিবর্তিত হয় এবং পরিবর্তনের উপরে কিছুটা হলেও প্রভাব রাখতে পারে। তো এইসব বিষয় সামনে আনতে হবে। বাংলাদেশে আমরা যদি উন্নতি আকাঙ্ক্ষা করি, অবশ্যই নানা বিষয়ের জ্ঞানের সঙ্গে ইতিহাসের জ্ঞানও দরকার। আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে কি ইতিহাসের জ্ঞান যথেষ্ট পরিমাণে ছিল? বঙ্গবন্ধু তো মীর জাফরের আগেও যে আমাদের একটা অতীত আছে, অন্তত 1000 বছরের ইতিহাস বলা হয়। এইসব বিষয়ে তো কখনো কোনো বক্তৃতায়, বিবৃতিতে অথবা কোনো লেখায় বঙ্গবন্ধু এই মীর জাফরের আগেও যে ছিল এই দেশটা, সিরাজউদ্দৌলার আগেও যে ছিল, এই সম্পর্কে কোনো কথা, আমার ধারণা, তার কোনো লেখায়, কোনো বক্তৃতায়, কোনো বিবৃতিতে পাওয়া যায় না। এই কথাটাতেই পাবলিক মিটিংয়ে বলতেন মীর জাফর সম্পর্কে সাবধানে থাকবেন, মীর জাফর আমাদের সঙ্গেই আছে, থাকে এবং সর্বনাশ করে দেয়। এই ধরনের কিছু কিছু কথা বলতে, এগুলো তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন।
এখন বাংলাদেশের যে ইতিহাস, আমি এটা লক্ষ্য করেছি যে 1972 সনেই বাইরে নানান ভাষার নানান জাতি বাংলাদেশের একটা ইতিহাস বই চায়, ইংরেজিতেও যদি হয় আমরা সেটা পেতে পারবো, কিন্তু ওইরকম কোনো বই তো তখন পর্যন্ত কেউ লেখেননি। সেই যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাংলার ইতিহাস চাই, নইলে বাঙালি কখনো মানুষ হইবে না। অন্তত আবেগের মানে মানসিক কি বলে উত্তাপ নিয়ে বঙ্কিম লিখেছেন, এবং সেই কথা আজকের দিনেও মানুষকে অনুপ্রাণিত করবে ইতিহাস পড়ার থেকে, ইতিহাস অধ্যয়নের থেকে। বঙ্কিমচন্দ্র বাংলার ইতিহাস সম্পর্কে কয়েকটা লেখা লিখেছেন, মোটামুটি বিস্তৃত পরিসরে। সেইগুলো আমাদেরকে ইতিহাস চর্চা, ইতিহাসের জ্ঞানকে কাজে লাগাবার জন্য উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। রবীন্দ্রনাথও ইতিহাস বিষয়ে খুব মানে আগ্রহী ছিলেন। ভারতবর্ষের ইতিহাস তিনি গভীরভাবে পাঠ করেছেন, এবং রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন, সঙ্গীত রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, ছোট গল্প রচনা করেছেন, নাটকে অভিনয় করেছেন, এবং নাটক সারা জীবন ধরেই তিনি লিখেছেন, ছবি এঁকেছেন শেষ পর্যন্ত। রবীন্দ্রনাথ একজন শিক্ষকও ছিলেন, শান্তিনিকেতনে পড়াতেন তিনি, এবং প্রতিদিন সকালবেলা ছাত্রদের প্রায় প্রতিদিন ছাত্রদের বেশি কিছু কথা তিনি বলেছেন, সেইগুলো সংগ্রহ করে বের করেছেন। এবং পর্যন্ত দেখা যায় যে রবীন্দ্রনাথ একজন শিক্ষক, মানুষকে এই মানবতা ও মনুষ্যত্ব বিকাশের কাজে উদ্দীপ্ত করা তার একটা কেন্দ্রীয় বিষয় ছিল। এটা মানুষকে রিকনস্ট্রাক্ট করতে পারেন শিক্ষকেরা শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। এবং রবীন্দ্রনাথ প্রকৃত শিক্ষা এগুলি নিয়ে বইও লিখেছেন, অনেক লেখা লিখেছেন, এবং এইগুলো পড়েই আমি বলছি যে রবীন্দ্রনাথ একজন শিক্ষক ছিলেন। বিশ্বভারতীতে, শান্তিনিকেতনে তিনি আমাদের থেকে অনেক বেশি শিক্ষকতা করেছেন। তার আশা ছিল যে বিশ্বভারতীতে যারা পড়বেন তারা বড় রাজনৈতিক নেতা হবেন, তারা বড় দার্শনিক হবেন, বড় বিজ্ঞানী হবেন। এই আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের বিশ্বভারতী পূর্ণ করতে পারেনি, পৃথিবীর ভারতের আর কোনো বিশ্ববিদ্যালয় পারেনি। কিন্তু এই যে চেষ্টা, এই চেষ্টাটার অনেক মূল্য আছে। সবকিছুই যে অল্প সময়ের মধ্যে পারা যায় তা নয়, কিন্তু একটা বিষয়ে চিন্তা করতে করতে সেই বিষয়ে ধারণা পরিবর্তিত হয়, অগ্রসর হয়, তার মধ্য দিয়ে হয়তো দূর ভবিষ্যতে এক সময় সাফল্য লাভ করা যায়। তো এইসব দিক দিয়ে সিদ্দিকুর রহমান যে কথাগুলো বলেছেন, এটা আসলে দুইটি লেখা হতে পারে। একটা হলো ইতিহাস কি, কেন, ইতিহাস কি, কেন, মানুষের ইতিহাস এবং অন্যান্য প্রাণীর ইতিহাস থেকে ভিন্নতা কি, এবং পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করে পরিবর্তনকে মানব সমাজের কাজে লাগানো, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চিন্তার মধ্যে এগুলো আসবে। একটা কথা বলি, প্রায় বিনামূল্যে মস্কো থেকে বিপুল বই আমাদের ঢাকায় আসছে, এবং অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে। একটা সময়ে খুব অনুপ্রাণিত যে এই মুক্তির, মানুষ যদি মুক্তির এইটাই শোষণ পীড়ন প্রতারণা থেকে মুক্ত হওয়া। অনেকে লাইফ স্যাক্রিফাইস করে, এর বন্ধুকে লাইফ স্যাক্রিফাইস করে কাজ করেছে। আজকে যদি মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও সেতুং এদের বই খুঁজতে যায়, তাহলে কারো কারো ব্যক্তিগত কালেকশনে কিছু পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কিছু সামান্য আছে, কিন্তু যেরকম থাকা উচিত ছিল। আমাদের শত্রুপক্ষ হতে পারে মার্কস, এঙ্গেলস, কিন্তু তারপরে শত্রুর কথাও তো জানতে হয়। আর শত্রুই বা ভাববো কেন, চিন্তা ভিন্ন হতে পারে। কিন্তু এই সব লাইব্রেরিতে এই বইগুলো যেরকম রাখা উচিত ছিল সেরকম নাই, একটা দুটো করে ক্রমে আছে। তো যেগুলো সবথেকে বড় ঘটনা, দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে, পরিবর্তন করতে চেয়েছে, শুভ মঙ্গলকর উদ্দেশ্য ছিল, তাদের লেখা যে মতেরই হোক লাইব্রেরিতে রক্ষা করা উচিত। রক্ষা না করলে আমরা প্রয়োজনীয় অনেক কিছু পাই না। তো আমি যে কথাটা বলছিলাম, মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টেলিন, মাও সেতুং এরা ইতিহাসকে মানে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, এবং মানুষের নিজেদেরকে অন্যায়, অবিচার, শোষণ পীড়ন থেকে রক্ষা করার শক্তি কিছুটা হলেও আছে। একলা অনেক কিছু পারা যায় না, কিন্তু কয়েকজন মিলিত হয়ে, বহুজন মিলিত হয়ে অনেক বড় কাজ মানুষ করতে পারে সভ্যতা অতিক্রম করে। তো
তো এইরকম কতগুলো ধারণা মার্কস এদের ছিল। তাছাড়া যেভাবে রাশিয়া অগ্রসর হয়েছিল সেটা ভালো ছিল কি মন্দ ছিল এই কথা বিবেচনায় আসতে পারে। আপনারা জানেন যে 1999 খ্রিস্টাব্দের মানে ডিসেম্বর মাসের 30 তারিখ বা 31 তারিখে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করে ওই তাদের আদর্শ মার্ক্সবাদ বিলুপ্ত করে ওই গণতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেছে। রাশিয়ার সঙ্গে আরো 14টা রাষ্ট্র ছিল। এই 14টা রাষ্ট্রকে মানে তারা স্বাধীনভাবে আলাদা হয়ে গেল রাষ্ট্র নিয়ে। এবং এই যে ইউক্রেন যুদ্ধ এত কাল পরে সেটা চলছে। এখন গোরবাচেভ কিছুদিন আগে মারা গেছেন, তার এখন থেকে 1 বছর 1.5 বছর আগে। মৃত্যুর পরে কেউ কেউ তাকে অনুরোধ করেছিলেন পুটিনকে যে অন্তিম কৃত্যে যোগদান করতে। তিনি তো রাষ্ট্রপতি ছিলেন সোভিয়েত ইউনিয়নের এবং তখনকার যে পলিটিক্যাল পার্টি কমিউনিস্ট পার্টি এটারও প্রধান ছিলেন। তো পুটিন উত্তর দিলেন যে গোরবাচেভকে আমাদের দেশের জনসাধারণ জাতীয় বিশ্বাসঘাতক মনে করেন। কেন আমি তার জানা যাই না, তিনি তো আমাদের জাতির সর্বনাশ করে গেছেন। এই দেশে কি কারো কোনো আপত্তি ছিল, কোনো আন্দোলন ছিল, কোনো চেষ্টা ছিল? তিনি তো ওই যে তখন প্রেসিডেন্ট ছিলেন রেগানের প্ররোচনায় উৎসাহে তিনি সিস্টেমটা ভেঙে দিলেন। এবং এই রেগানের পাশাপাশি যে মার্গারেট থ্যাচার ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন, তিনিও নানান কৌশলে উস্কানি দিলেন এবং এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়ে এই একেবারে আমেরিকাতে ইউরোপে খুব প্রশংসিত হয়েছেন। কিন্তু রাশিয়াতে কি প্রশংসিত হয়েছেন? রাশিয়ার সাধারণ মানুষ তো মনে করে এই কাজটা করে অত্যন্ত খারাপ দেরি করেছেন, আমাদের পরাজয় সর্বনাশ করে গেলেন। এবং পুটিন বলেছেন, আমাদের দেশের পত্রপত্রিকা বের হয়েছে যে কি বলেন, যিনি সিস্টেম রাশিয়া বদল করেছিলেন গর্বাচেভ তো জাতীয় বিশ্বাসঘাতক জনসাধারণ মনে করে। এই কথাটা তাৎপর্যপূর্ণ। এগুলো পাশ্চাত্য মিডিয়া থেকে বিশেষ প্রকাশ হয়নি, কিন্তু ঢাকার পত্রপত্রিকা বা ভারতের পত্রপত্রিকায় এইগুলি কেউ কেউ বিস্তৃত আলোচনা করেছেন। তাই হোক, এখন ব্যাপার হলো যে বাংলাদেশটাকে যদি আমরা উন্নত রাষ্ট্ররূপে করতে চাই তাহলে তার মধ্যে অনেক বেশি বাধা আছে। আমাদের দেশের ভেতর থেকেই বাধা আছে। ধরেন, যারা আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসক বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করে, পরে সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি ইত্যাদি পর্যন্ত কেউ কেউ যান এবং অবসর গ্রহণ করেন, তাদের মধ্যে দেখবেন শতকরা অন্তত 80% নিজেদের ছেলে মেয়েকে ইউরোপের, আমেরিকার কিংবা অস্ট্রেলিয়ার কোথাও নাগরিকত্ব গ্রহণ করে মানে চলার জন্য পাঠিয়ে দেন ছেলে মেয়েকে। অনেকে নিজেও পারলে অন্য দেশে গিয়ে নাগরিকত্ব নেয়। এবং একটা কথা 1972 সালে থেকে অনেকের মুখে শুনেছি যে বাঙালি মানুষ হবে না, বাঙালি অত্যন্ত অমানুষ, বাঙালির কোনো নৈতিক চেতনা নেই, বাঙালির কোনো ইতিহাস বোধ নেই। এসব কথা খুব আলোচিত হয়েছে বঙ্গবন্ধুর শাসনকাল। এত অরাজকতা, থানা লুট করে নিয়ে গেছে, পুলিশকে মেরে ফেলছে, দারোগাকে মেরে ফেলছে, অস্ত্র নিয়ে গেছে, তাদের ধনী লোকদের বাড়িতে আক্রমণ করে ডাকাতি করা, এই জাতীয় ঘটনা তো খুব ঘটেছে। তাছাড়া আইন কানুন নিয়ম কানুন না মেনে এক ধরনের স্বেচ্ছাচার স্বৈরাচার চলছিল। এবং একটা সময় বঙ্গবন্ধু উপলব্ধি করেন যে আওয়ামী লীগের সমর্থনে এই দেশের জনগণ নেই, আমাদের দলের অনেক কর্মী আছেন, কিন্তু জনসাধারণের সহায়তা ছাড়া, সাপোর্ট ছাড়া কেবল কর্মীদের নিয়ে কি অগ্রসর হওয়া যাবে ভালোর দিকে? তিনি এটাও অনুভব করেন যে আমার প্রতি তো মানুষের গভীর শ্রদ্ধাবোধ ছিল, এখন আওয়ামী লীগের প্রতি অশ্রদ্ধা নিয়ে আমার প্রতি বা মানুষ কতটা শ্রদ্ধাশীল থাকে। এই অবস্থায় তিনি বাকশাল গঠন করেছিলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। তো বাকশালটা তিনি করেছিলেন রাশিয়ান মডেলের সমাজতান্ত্রিক ব্যবস্থা অনুসরণে। একটা মাত্র পার্টি থাকবে, পত্রপত্রিকার সংখ্যা কম থাকবে, কম মানে একেবারেই বাংলা দুইটা, ইংরেজি দুইটা পত্রিকা, এইসব পরিবর্তন করেছিলেন। এবং রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যেভাবে তিনি পরিকল্পনা করেছিলেন সেটি হলে তো অত্যন্ত ভালো হতো বাংলাদেশে। অন্তত শতকরা 90% মানুষের যারা
মানে নিচের স্তরের উপর এইটা মানে হতে পারত, কিন্তু 1975 সনের জানুয়ারি মাসে ঘোষণা দিয়ে পার্লামেন্টে 2-3 মিনিটের মধ্যে যে বাকশালের মানে কনস্টিটিউশন এটা পাশ হয়ে গেল, এটা তো মানুষ কোনো আগ্রহ প্রকাশ করেনি, এটা পড়েও দেখতে চায়নি অনেকে। বিচিত্রা বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় খসড়া প্রকাশ করা হয়েছিল এবং সরকার চেয়েছিলেন যে কোনো সংযোজন বিয়োজনের পথ কারো থাকলে সেটা পাঠাবেন এই ঠিকানায়, পাঠালে আমরা সেগুলো বিবেচনা করে ফাইনাল তৈরি করব। আমি দেখেছি যে তখন যারা মন্ত্রী ছিলেন তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি যে বাকশাল কে রচনা করেছিলেন, কিভাবে রচিত করেছে, কার সিদ্ধান্তে। প্রত্যেকেই বলেন যে এটা মুজিব ভাই অ্যাপ্লাই করেছেন, আমরা জানি না। একটা লোক আজকেও খুঁজে পাবেন না, ছিলেন পরিষদে ছিলেন, কেউ কেউ তো আছেন জীবিত। একটা লোকের কাছ থেকে আমি অনেক অনুসন্ধান করে এটা মুজিব ভাই অ্যাপ্লাই করেছে, এর বাইরে কোনো কথা শুনতে পারি। যাই হোক, এই বাকশাল গঠন করতে তিনি আওয়ামী লীগের অবস্থা এবং তার নিজের অবস্থা উন্নত করতে পারেননি, এগুলি আর কেন্দ্রীয় সূত্র থেকে বোঝা থাকে। 1974 সালে একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল আমাদের এখানে, অনেকে মর্মান্তর হয়েছিল, এগুলো লিখেছে এবং পত্র পত্রিকায় ওই সময়ের 74 সালে দেখলেই দেখা যাবে যে ভয়ানক একটা মানে ইয়ে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো সেটা তো কেউ ইতিহাস লেখে না, কেউ সেটা ভুলে উল্লেখ করে। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু যেভাবে বলতেন এদেশে একটি মানুষও না খেয়ে মরবে না, কিন্তু একটা সময় আমরা দেখলাম ঢাকা শহরে চলতে গেলে এখানে সেখানে মানুষ লাশ পড়ে আছে, বেশ অনেক লোক। তো এই নিয়ে কেউ বলছেন 5 লক্ষ লোক নিহত হয়েছে, 10 লক্ষ লোক নিহত হয়েছে, এই ধরনের। তো ন্যাশনাল অ্যাসেম্বলিতে তখন এই নিয়ে আলোচনা হয়েছিল এবং আমার যতদূর মনে পড়ে, এটা কেউ খুঁজলে দেখতে পারে যে বঙ্গবন্ধু বলেছিলেন যে এই 5 লক্ষ 10 লক্ষ লোক নিহত হয়েছে, আসলে তত না, মাত্র 36,000 লোক নিহত হয়েছে। তো 36,000 লোক কি সামান্য, কিন্তু ভেঙে মারা গেছে, কিন্তু এটার কথা তো কেউ ভুলেও উল্লেখ করেন না। এইগুলো বড় ধরনের ইতিহাস বিকৃতি। ঘটনাটা ঘটেছে, এটা গুরুত্বপূর্ণ, ইতিহাসে থাকা উচিত ছিল। এখন সেই অমর্ত্য সেনের লেখায় কিংবা মহিউদ্দিন আলমগীর বলে একজন এই যে সাউথ এশিয়ায় দুর্ভিক্ষ লিখেছেন, তার মধ্যে একটা বাংলাদেশ পার্ট আছে, এগুলো খুঁজতে পাওয়া যায়। তখনকার পত্র পত্রিকা পেলে অনেক তথ্য পাওয়া যেত। আমার একটা স্মৃতি মনে আছে দৈনিক বাংলা পত্রিকায় যে নীলফামারীতে শহরে একটা লোক বমি করেছে, সঙ্গে সঙ্গে 4-5টা শিশু এসে সেই বমিটা খেতে লাগছে কম্পিটিশন করে। এইগুলো যে ঐতিহাসিক তথ্য, এটাকে একেবারে মুছে দিলেন, সেখানে ইতিহাস বিকৃতি হয়ে যায়। যাই হোক, আমি অনেক কথা বললাম। আপনাদের এই আয়োজন ইতিহাস চর্চার যে একটা কেন্দ্র, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা মানুষের ইতিহাসে চিন্তা করি, চেষ্টা করি, কিন্তু এই কথাটাও মনে রাখতে হবে সময়ের মধ্যে যার অস্তিত্ব বিকাশ আছে, সেই সব জিনিসেরই ইতিহাস রচিত হতে পারে, ইতিহাস রচনা দরকার। আর মানুষের ইতিহাসে মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে নিজেদের ভবিষ্যৎ নির্ণয়। আর অন্যান্য প্রাণীর এবং জড় বস্তুর ইতিহাস, সেটা মানুষের ইতিহাস থেকে ভিন্ন প্রকৃতির হয়, কিন্তু সবকিছুরই ইতিহাস আছে, এইটা ভেবে উপলব্ধি করে নিতে হবে। তারপরে মানুষের ইতিহাস যেটা আমরা কেন্দ্রীয় কাজ করবো সেটা। আমি আপনাদের সাফল্য কামনা করি। বাংলাদেশের ইতিহাস চর্চার যে প্রয়োজন, এটা মানে গভীরভাবে উপলব্ধি করে এইসব সংগঠন কাজ করে, ইতিহাস সমিতি, ইতিহাস পরিষদ ইত্যাদি আছে, থাকলে কোনো ক্ষতি নাই। বিভিন্ন সংগঠন থাকলে মূল একই ধরনের বিষয়ে অনেকে লিখতে চেষ্টা করবেন। আমাদের জাতি বাংলাদেশ রাষ্ট্র উন্নত এবং উন্নতিশীল হতে পারে, থাকতে পারে, তার জন্য নানা বিষয়ের জ্ঞান দরকার, সেই সঙ্গে ইতিহাসের জ্ঞান অপরিহার্য। আমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।